এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তোকে নিষাদের নাম নিতে নিষেধ করেছি, আর একবার তোর মুখে নিষাদের নাম শুনলে ওর কাছে রেখে আসবো। সারানের হঠাৎ কথা বলার ধরন পাল্টালো দেখে অয়ত্রিকা চমকে গেল। বোকা বোকা চোখে সারহানের দিকে তাকালো। নিষাদের নাম নেওয়ায় সারহান ভাই রেগে গেল কেন? জেলাস ফিল করছে নাকি? সে হিসাব মিলাতে ব্যস্ত। সারহান ভাইয়ের মনে কখন কি চলে বোঝা দায়। তোর ভালোবাসা যদি গ্রহণ না করি তখন তুই কি করবি? অয়ত্রিকার রাগ হলো। এই মানুষটি এত তেলা কেন? এতক্ষণ সব কথা শুনে নিয়ে নাটক শুরু করেছে আবার। সে রাগে ফুঁসতে লাগলো। অসুস্থ না হলে জোরে জোরে চিল্লে কান ফাটিয়ে দিত সে। অসহ্য মানুষ একটা। অয়ত্রিকার রাগে রাগি মুখ দেখে সারহানের কেন জানি ভীষণ ভালো লাগছে। রাগলে যে অয়ত্রিকাকে এতটা সুন্দর লাগে আজ খেয়াল করলো সে। কেমন রাগ মিশ্রিত চাহনিতে তার দিকে তাকিয়ে আছে। অয়ত্রিকা মুগ্ধ হয়ে বলল, আপনাকে নিজের কাছে বেঁধে রাখবো, বুঝেছেন? সারহান ফিচেলে সে অতি শান্ত কণ্ঠে জবাব দিল, বাহ, এতটা সাহসী তুই? আমাকে বেঁধে রাখার ক্ষমতা আছে তোর? অয়ত্রিকার মুখ ভার হলো। সারহানকে দেখে এখন মনে হচ্ছে না মানুষটা আহত, অথচ গতকাল সে মানুষটার জন্য কেঁদে কেটে একাকার করেছে। আবার কাঁদতে কাঁদতে সেন্স হারিয়ে বসেছিল। ভাবতে কেমন লাগছে। দরজায় খট করে আওয়াজ হতে সারহান আর অয়ত্রিকা কেবিনের দরজার দিকে তাকালো। দুজনেই নিজেদের স্বাভাবিক করলো। সাদার দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। চুলগুলো এলোমেলো হয়ে আছে। চোখে ঘুমে রেশ এখনো কাটেনি। সেই অবস্থায় এগিয়ে এলো সারহানের দিকে। সারহান সাদাতকে আসতে দেখে বলল, কেমন আছিস? সাদাত ঠোঁটে হাসির রেখা টেনে বলল, তোমাকে সুস্থ দেখে আমি নিশ্চিত। এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। সারহান জিজ্ঞেস করলো, মা, বাবা, চাচা, চাচি কোথায়? সাদাত তানিয়া বেগমের অসুস্থতা আড়াল করে বলল, মা বাড়িতে গিয়েছে, একটু পরে আসবে। চাচা আর বাবা মসজিদে গিয়েছে। চাচি আর ইশরা বাইরে ঘুমিয়ে আছে। ও। সাদাত অয়ত্রিকাকে কেবিনে দেখে চোখ ছোটো ছোটো করে বলল, তুই এখানে কখন এসেছিস? ঘুম থেকে জেগে তোকে না দেখে কতটা ভয় পেয়ে গিয়েছিলাম জানিস? অয়ত্রিকা সাদাতের দিকে অস্বস্তি নিয়ে তাকালো। অস্বস্তি হওয়ারই কথা। গতকাল তো ইশরা সাদাতকে তার আর সারহানের বিষয়টা বলে দিয়েছে। এখন কি বলবে সে ভেবে পেল না। অয়ত্রিকা নিজেকে বাঁচানোর ভঙ্গিতে আমতামতা করে বলল, সারহান ভাইকে কেবিনের বাহির হতে দেখেছিলাম। উনি জেগেছেন কিনা তখনই তিনি পানি চাচ্ছিলেন, তাই পানি দিতে এসেছি। সাদাতের সন্দেহ কাটেনি, আরও বেড়ে গেল। সে সন্ধিয়ান দৃষ্টিতে অয়ত্রিকার দিকে তাকালো। অয়ত্রিকা সাদাতের দিকে না তাকিয়ে অন্যদিকে নজর লুকালো। সারহান অয়ত্রিকার উত্তর শুনে বিস্মিত হলো। সে কখন পানি খেতে চাইলো আর অয়ত্রিকাকে কখন ডাকলো? আজব। সাদাত চোখ পাকিয়ে বলল, ঠিকঠাক মিথ্যাও বলতে পারিস না গাধি। অয়ত্রিকা মুখ ভার করলো। সাদাতও তার মিথ্যা ধরে ফেললো। দুই ভাই একই ধাঁচের। বড় হলে নিশ্চয়ই ভাইয়ের মতোই ধুরন্ধর হবে। সারহান সাদাতকে জিজ্ঞেস করলো, এবার বল, এমপি মহোদয়ের কি খবর? উনি সুস্থ আছেন তো? আর আবিরের কি খবর? আবির ভাই এখন কিছুটা সুস্থ, তোমার মতোই আঘাত লেগেছে। আর এমপি মহোদয়? অ্যাক্সিডেন্টে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওনার স্পট ডেথ হয়েছে। সারহানের চোখও লাল হয়ে উঠল এমপির মৃত্যুর কথা শুনে। মুখায়াবব কঠিন হলো। খবরটা শোকের হলো এই মুহূর্তে তার রাগ প্রকাশ পাচ্ছে। সারহান হাত মুষ্টিবদ্ধ করে রাগী স্বরে দাঁতে দাঁত চেপে বলল, নয়ন তালুকদার, তোকে এর মাসুল গুনতে হবে। এবার আর বাঁচবি না। তোর সাথে নিষাদেরও এমপি মহোদয়কে মারার ফল ভোগ করতে হবে। নয়ন তালুকদার নিজ রুমে বসে আছেন, কপালে সূক্ষ্ম চিন্তার ভাঁজ। কিছু নিয়ে অনেকক্ষণ যাবৎ ভেবে চলেছেন, তবুও কোনো সুরাহা করতে পারেননি। নিষাদ চোখ মুখ গম্ভীর করে মামার পাশে বসে আছে। সেও অনেকটা চিন্তিত। বারবার নয়ন তালুকদারের জরুরি কথা শোনার জন্য বসে আছে সে, কিন্তু তা আর হয়ে উঠল কই। সেই যে মুখে কুলু পেটে বসেছেন, কোনো কথাই বলছেন না। নিষাদ চোখ ফিরিয়ে মিহির দিকে তাকালো। মিহি আপন মনে নিজের ফোন কল করতে ব্যস্ত। সামনে দুজন মানুষ চিন্তিত হয়ে বসে আছে, তবুও সে উদাসীন। নিষাদ বিরক্ত হলো মিহির কাণ্ডে। নিষাদ বিরক্তি প্রকাশ করে বলল, মিহি, এদিকে আমরা টেনশনে আছি আর তুমি ফোন নিয়ে বিজি আছো। মিহি ফোন স্ক্রিনে চোখ রেখে দায়সারাভাবে উত্তর দিল, আমি কি করতে পারি? তোমাদের টেনশনের বিষয় তুমি দেখো, আমায় টেনো না। নিষাদের রাগ আকাশ চুম্বি ধারণ করলো। সে কটমট দৃষ্টিতে তাকিয়ে বলল,
তোমায় গতকাল না নিয়ে আসলে ভালো হতো। কেন যে দয়া দেখিয়ে বাসায় আনতে গেলাম, উফ। তোমার দয়ার প্রয়োজন ছিল না আমার, তবুও এলাম। তুমি অনেকবার বললে তাই। তুমি আমায় ইগনোর করছো? হ্যাঁ, ইগনোর করছি। নিশাত রাগে গজগজ করতে লাগলো। ইগনোর তার সহ্য হয় না। এই মেয়ের এত সাহস বেড়েছে যে তাকে ইগনোর করছে। হাউ ডিয়ার্স সি। নিশাত রাগান্বিত কণ্ঠে বলে উঠল, মিহি, আমায় ইগনোর করার চেষ্টা করো না। কেউ আমাকে ইগনোর করুক, আমার তা একদম পছন্দ হয় না। মিহি নিজের হাতে থাকা ফোনটি পাশে রেখে নিশাতের দিকে তাকিয়ে বাঁকা হেসে বলল, আমারও তোমার ইগনোর করা পছন্দ নয় নিশাত। তুমিও তো আমায় ইগনোর করো। নয়ন তালুকদার ধমকে উঠে বলল, তোমরা নিজেদের মাঝে রেষারেষি বাদ দাও। এইদিকে চিন্তায় আমার মাথা ফেটে যাচ্ছে, ওই এমপিকে কেন যে মারতে গেলাম। নিশাত গম্ভীর কণ্ঠে বলল, মাথা গরম করে এই কাজটা করা উচিত হয়নি। পুলিশ সহজে খুঁজে নেবে আসল অপরাধীকে। যদিও এটা অ্যাক্সিডেন্ট কেস দেখানো হয়েছে, তবু পুলিশ তো তদন্ত করবেই। প্রতীকও পেলাম না, আবার এই ঝামেলায় ফেসে গেলাম। এখন একটাই উপায় খোলা আছে, পুলিশকে টাকা দিয়ে মুখ বন্ধ করতে হবে। শারহান মরলে একবারে সব ঝামেলা শেষ হয়ে যেত। এই শারহানের আসলেই কই মাছের জান, মরতে মরতে বেঁচে ফিরছে। মিহি নিশাতকে উদ্দেশ্য করে বলল, আমি আজ সারহানকে হসপিটালে দেখতে যাব। নিশাত অগ্নিশর্মা হয়ে মিহির দিকে তাকালো, ক্ষুব্ধ হয়ে বলল, তুমি শারহানকে দেখতে যাবে না। কেন? আমি বলেছি তাই। মিহি মনে মনে হাসল। কিছুটা শান্ত হলো তার অশান্ত মন। নিজেকে স্বাভাবিক করে বলল, আমি কোথায় যাব তা ঠিক করে দেওয়ার তুমি কে? নিশাত মিহির কথায় অনেকটা দমে গেল, তবুও তেজ দেখিয়ে বলল, আমি তোমার ফ্রেন্ড হই, আমার কথা শোনা উচিত তোমার। আমার ডিসিশন আমি নেব, আমাকে নিয়ে তোমার টেনশন করতে হবে না। নয়ন তালুকদার এবার ভীষণ রেগে গেলেন। তিনি ক্ষিপ্ত হয়ে বললেন, মুখ বন্ধ করো দুজনে, আমার মাথা আর গরম করো না। নিশাত রেগে আরও কয়েক কথা মিহিকে বলবে তার আর বলতে পারল না। কথাগুলো নিজে গিলে নিল। মিহি মামা ভাগ্নের কাণ্ড দেখতে ব্যস্ত। এদের গোমরা মুখ দেখতে ভালোই লাগছে তার কাছে। এতদিন ইগনোর করেছো আমায়, এখন দেখো আমি কি করি। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। মিহি পিড়পিড় করে বলল। আতশোয়া হয়ে বসে সারহান। তানিয়া বেগম নিজ হাতে সযত্নে ছেলেকে চুপ খাইয়ে দিতে ব্যস্ত। ছোট বাচ্চার ন্যায় স্যুপ ফু দিয়ে ঠান্ডা করে ছেলেকে খাইয়ে দিচ্ছেন। হালকা গরম, তবুও মনে হচ্ছে সারহানের যদি জিভ পুড়ে যায়। সারহান বাটির অর্ধেক স্যুপ খেয়ে তানিয়া বেগমকে বলল, মা, আর খেতে ইচ্ছে করছে না। তানিয়া বেগম আরশাদ ছেলেকে জোর করলেন না। সাথী বেগমের হাতে বাটিটা দিয়ে সারহানকে প্রেসক্রিপশন দেখে ওষুধ খাইয়ে দিলেন। সারহান ওষুধ খেয়ে হাঁপ ছেড়ে বাঁচল। এভাবে হাসপাতালে চুপচাপ বসে থাকা যায়? সারহান অনেকটাই বিরক্ত, কেমন একঘেয়েমি লাগছে। হাসপাতালের পরিবেশ তার কাছে অসহ্যকর লাগছে। সারহান বিরক্তি ভাব নিয়ে বলল, ডিসচার্জ কবে দিবে? তানিয়া বেগম বললেন, 3-4 দিন পর। হসপিটালে আরও 4 দিন থাকতে হবে। অসহ্যকর। ধরো, এতটা উত্তেজিত এখন না হওয়াই ভালো। সারহান চুপ হয়ে গেল। শরীর ম্যাজ ম্যাজ করছে। এখনও শরীরে ব্যথা কমেনি। মস্তিষ্ক জুড়ে অ্যাক্সিডেন্টের বিষয়টা ঘুরছে। মুঠোফোনেরও কোনো হদিশ নেই। ফোন থাকলে খবর পেয়ে যেত। ফোনে অনেক ডিটেলস ছিল। নতুন ফোন কিনতে হবে আবার। তানিয়া বেগম আর সাথী বেগম কেবিনের বাইরে যেতেই প্রবেশ করলো ইশরা আর অরিত্রিকা। দুজনে এসে চেয়ার টেনে বসলো। সারহান দুজনকে লক্ষ্য করলো। অরিত্রিকার দৃষ্টি মেঝেতে নিবদ্ধ, মুখও গোমরা করে আছে। তার মানে এখনও তার ওপর রেগে আছে? এতটা অবুঝ কেন? অন্য সময় বড়দের মতো কথা বলে। ইশরা ভেবে পাচ্ছে না অরিত্রিকা মুখ ভার করে কেন আছে। সারহান ভাই তো সুস্থ, অনেকটা খুশি হওয়ার কথা। সে আর এখন এসব নিয়ে অরিত্রিকাকে ঘাটেনি। কেবিনের বাইরে কয়েকজনের কথার আওয়াজ ভেসে আসছে। বোঝা যাচ্ছে ছেলে মেয়ে উভয়ই বাইরে উপস্থিত। সারহানের কণ্ঠগুলো পরিচিত মনে হলো। চেনা কেউ এসেছে কি? সারহান ভাবনায় বিভোর। তখনই প্রবেশ করলো 4 জনের একটা দল। তড়িঘড়ি করে 4 জন ছুটে আসলো সারহানের দিকে। অরিত্রিকা আর ইশরা তা দেখে ধরফরিয়ে উঠে দাঁড়ালো। অচেনা মানুষগুলো কারা? একটা প্রশ্নই তাদের মনে ঘুরপাক খাচ্ছে। সারহান পরিচিত বন্ধুমহলকে হঠাৎ সামনে থেকে বিস্ময় নিয়ে বলল, তোরা? সকলে একসাথে বলে উঠল, হ্যাঁ আমরা। বন্ধুমহলে 4 জনের মাঝে একজন অশ্রুসিক্ত চোখে সারহানের দিকে তাকিয়ে বলল, কান্নারত মেয়েটির নাম মুন।
রায়, ইফাত আর প্রিহাল ও দুশ্চিন্তাগ্রস্ত। সারান মনের দিকে তাকিয়ে বলল, আরে এত হাইপার হচ্ছিস কেন? আমি এখন ফিট আছি। মন অশ্রু মুছে বলল। সারান অরিত্রিকার দিকে তাকিয়ে বলল, তোরা সকলে এসেছিস, এবার দেখবি একদম সুস্থ হয়ে যাব। অরিত্রিকার আগে কটমট করতে করতে ঈশার হাত খামচে ধরল। এই মেয়ে আবার কই থেকে উদয় হলো? ঈশরা খামচে ধরার কারণে মৃদু চিৎকার দিয়ে উঠল। বন্ধু মহলের সাথে অনেকদিন পর দেখা হয়ে সারানের ভীষণ ভালো লাগছে। কতদিন পরে সবাই একসাথে হলো। প্রায় 1 বছর পর অ্যাক্সিডেন্টের উছিলায় দেখা তো পেল। নিজের মাঝেও উৎফুল্লতা অনুভব করছে। মুন, প্রিহাল, ইফাত আর রায় কেবিনেই বসে আছে। তারা নিজেদের মাঝে ধীরে কিছু নিয়ে আলোচনা করে যাচ্ছে। এতটাই ধীরে কথা বলছে আশেপাশে কারোর কানে আওয়াজ পৌঁছাচ্ছে না। আস্তে কথা বলার কারণ সারানের অসুস্থতা। সারান এখনও আতশোয়া হয়ে বসে আছে। তার দৃষ্টি অরিত্রিকার দিকে নিবদ্ধ। সে নিবিড় দৃষ্টিতে অরিত্রিকার হাবভাব অবলোকন করছে। বোঝার চেষ্টা করছে নীরব মনে কী তো ভেবে চলেছে। অরিত্রিকার মুখশ্রী গম্ভীর, দৃষ্টি মনের দিকে আবদ্ধ। এক দৃষ্টিতে তাকিয়ে কিছু একটা দেখে চলেছে। সারান অল্প সময়ে বুঝেছে অরিত্রিকার মনকে পছন্দ হয়নি। অপছন্দ করার কারণ তার কাছে পরিষ্কার নয়। অরিত্রিকার কেবিনের এক কোণে দাঁড়িয়ে সারানের বন্ধুমহলকে দেখে চলেছে। তবে তার দৃষ্টি মুন নামক মেয়েটির দিকে। সে মুনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। দুধে আলতা চেহারা, দেখতে সুন্দরী বলা চলে। কোমর অবধি কালো ঘন চুল, সাদা কালো সংমিশ্রণ 3 পিসে অসম্ভব সুন্দর লাগছে। উচ্চতা চলনসই, দেখে মনে হচ্ছে মেয়েটি অসম্ভব মিশুক। কিন্তু অরিত্রিকার কেন যেন মনকে ভালো লাগেনি। সারানের সাথে কথা বলেছে তাই হয়তো। ঈশার হাত এখনও চলছে। অরিত্রিকা খামচে ধরায় নখ বসে গেছে। একজনের রাগ অন্যের ওপর ঝেড়ে কি হলো? ঈশরা ব্যথায় নাক মুখ কুঁচকে আছে। সাতাশ সারহানের পাশে চুপচাপ বসে আছে। বসে থাকা ছাড়া উপায় নেই। তবে তার নজর সারহান আর অরিত্রিকার দিকে। গোয়েন্দার নজরে পর্যবেক্ষণ করছে পরিস্থিতি। অরিত্রিকার আচরণ সন্দেহজনক মনে হলেও সে তার ভাইয়ের আচরণের সন্দেহ করার কারণ খুঁজে পায়নি এখনও। তবুও নজর রাখবে সে, পণ করেছে মনে মনে। প্রিয়াল তাদের বন্ধুমহলের সাথে কথা বলতে বলতে খেয়াল করলো কেবিনের এক কোণে দাঁড়ানো অরিত্রিকা আর ইশরার দিকে। একজন তাদের দিকে অদ্ভুত দৃষ্টি ফেলে তাকিয়ে আছে। তা দেখে প্রিহালের ভ্রু কুঁচকে গেল। প্রিয়াল সারহানকে উদ্দেশ্য করে বলল, সারহান, এদের তো চিনলাম না, এটা তোর কে হয়? সাদাত তখনই চনমনে ভাব নিয়ে উত্তর দিল, একজন আমার চাচাতো বোন আর একজন ফুফাতো বোন। প্রিহাল বলল, ও আচ্ছা, কোনটা চাচাতো বোন আর কোনটা ফুফাতো বোন? কালো ড্রেস পরে আছে ওটা ফুফাতো বোন। আর সাদাতকে বলতে না দিয়ে প্রিহাল বলে উঠল, আর মাথায় ওড়না দিয়ে আছে সে তোমাদের বোন হয়, বুঝতে পেরেছি। সাদাত হেসে বলল, হ্যাঁ ভাইয়া। সারহান এতক্ষণ চুপ থাকলেও মুখ খুলল এখন। গম্ভীর কণ্ঠে বলে উঠল, পুহাল ওখানে শুধু বোন নয়, চাচাতো বোন হবে। প্রিয়াল অবাক হওয়ার ভান করে বলল, চাচাতো বোন আর নিজের বোন একই কথা। আলাদা, তুই বুঝবি না। সারহানের বন্ধুমহল কিছুটা অবাক হলো। সামান্য বিষয়ে সারহান রিয়াক্ট কেন করলো বুঝে আসলো না তাদের। অরিত্রিকা সারহানের পানে আর চোখে তাকালো। এই মানুষটার মনে চলছেটা কি? ঈশা অরিত্রিকার কানে কানে বলল, সামান্য বিষয় নিয়ে সারহান ভাই রিয়েক্ট কেন করলো? অরিত্রিকা ঈশার দিকে তাকিয়ে কটমটে ভাব নিয়ে বলল, নিজের বোন বললে ভালো লাগতো গাধি। চাচাতো বোন বলেছে তাও শান্তি। নিজের বোন বললে সারা রাত ঘুম হতো না আমার। ঈশা মুখ কাচুমাচু করে বলল, তাও ঠিক। মুন অরিত্রিকার দিকে তাকালো। তার দৃষ্টি তীক্ষ্ণ। সে অরিত্রিকার দিকে তাকিয়ে আগাগোড়া পরখ করলো। তাদের দিকেই তাকিয়ে আছে। ইফাতের সকলের কথাই কোনো মনোযোগ নেই। ফোনে কিছু একটা দেখে চলেছে। কপালে দুশ্চিন্তার রেখা। রায় পিহালের কথা অনুসরণ করে অরিত্রিকা আর ঈশার দিকে তাকালো। দুজনেই বেশ দেখতে। মিষ্টির চেহারা, মায়াবিনী ভাব চোখে মুখে লেপ্টে আছে। রায় অরিত্রিকা আর ঈশার দিকে তাকিয়ে হালকা হেসে বলল, হাই, আমি রায়। অরিত্রিকা আর ঈশরা রায়ের দিকে তাকালো। তারা কি বলবে বুঝে উঠতে পারল না। অজানা মানুষের সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। কথা না বললেও অভদ্রতা দেখায়। রায় দুজনের অস্বস্তির কারণটা বেশ বুঝতে পারল। কমফোর্টেবল করার জন্য হাসি বজায় রেখে বলল, আরে এতটাই হেজিটেট ফিল করতে হবে না। আমি সারহানের ভার্সিটি লাইফের ফ্রেন্ড। আমায় আপু ডাকতে পারো। মুন, প্রিহার আর ইফাতকে ভাইয়া আপু বলে ডেকো, বুঝেছো? অরিত্রিকা আর ঈশরা মাথা নাড়িয়ে ইশারায় বলল বুঝেছে। সারহান গলা খেকারি দিয়ে বলল,
এদের দুটোকে আগেই মাথায় তুলিস না, পরে পস্তাতে হবে। রায় কিছু না বুঝতে পেরে বলল, কেন? এদের যতটা শান্ত ভাবছিস মোটেও দুজনে শান্ত নয়। বাড়ি হই হই করে মাথায় উঠিয়ে রাখে। যাদের সাথে খাতির জমে ওঠে তারাও ওদের দলে চলে যায়। সাদাতও কিন্তু এদের দলের সদস্য। এদের জ্বালায় বাড়িতে থাকা দায় হয়ে যায়। বলিস কি? আমি তো শান্তশিষ্ট ভেবেছিলাম। সবাই প্রথমে এমনই মনে করে। অরিত্রিকা সারহানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো। সকলের সামনে আজও অপমান করলো। সুস্থ হোক আগে, তারপর এর শোধ তুলবে সে। পরন্তে বিকেল, সূর্য হেলে পড়েছে পশ্চিমে। কিছু সময় পরে সন্ধ্যা নামবে ধরণীতে। পাখিরাও নিজ নীড়ে ফিরে যাচ্ছে দিন শেষে। আপন নীড়ে ফিরতে যেন পাল্লা দিয়ে উড়ে চলেছে। হাসপাতালের পরিবেশ আজ অধিক শান্ত। এতটা শান্ত কেন জানা নেই সারহানের। সারহান শুয়ে শুয়ে প্রায় অর্ধেক হয়ে গেছে। কাজের মাঝে ডুবে থাকা মানুষ হঠাৎ কোনোভাবে বাধা পড়ে যায়, তখন নিজেকে জেলখানার কয়েদির ন্যায় মনে হয়। এমন সময়ই পার করছে সারহান। জেলখানাতেও তাও সময় পার হয়ে যায়, কিন্তু হাসপাতালে যেন সময় থমকে আছে। কেবিনে আপাতত কেউ নেই। ঘণ্টাখানেক আগেই সারহানের বন্ধুমহল ফ্রেশ হওয়ার জন্য বাড়িতে গিয়েছে। এখন আপাতত আরশাদ সাহেব আর আজমল সাহেব হাসপাতালে উপস্থিত আছেন। ডাক্তার সারহানকে কিছুক্ষণ পূর্বে চেক আপ করেছেন। কিছু টেস্ট করা বাকি আছে, তা সম্পর্কে জানানোর জন্যই আরশাদ সাহেব আর আজমল সাহেবকে ডাক্তার ডেকেছেন। সারহানের মাথায় হালকা হালকা ব্যথা অনুভব হচ্ছে। আজ একটু বেশি কথা বলা হয়ে গেছে বুঝতে পারল। বুকে ক্ষত থাকায় হাতও ঠিকঠাকভাবে নাড়াতে পারছে না। হাত নাড়ালেই বুকে ব্যথা অনুভূত হচ্ছে। সাদাতকে দুপুরে বলেছিল আবিরের কি খবর জানাতে, এখনও সাদাত জানায়নি। কি অবস্থায় আবির আছে জানা প্রয়োজন। সারহান নিজের চক্ষুদয় বন্ধ করল। যদি একটু ঘুম হয় তবে মাথা ব্যথা কমবে। নেত্রপল্লব এক করার কিছুক্ষণ পরেই কেবিনে কেউ একজন প্রবেশ করলো। সারহান তখনই চোখ খুলে সরাসরি তাকালো দরজার দিকে। কুর্তি পরিহিত রমণীকে দেখে সারহানের ভ্রুযুগল কুঁচকে গেল। এইখানেও চলে এসেছে মেয়েটি। মিহি সারহানকে দেখতে এসেছে। এখানে আসার দুটো কারণ আছে, নিশাত আর একজনের দেখা পাওয়া। মিহি সারহানের বেড সংলগ্ন এসে চেয়ারে বসেই সারহানকে বলল, এখন কেমন আছেন মিস্টার সারহান? সারহান ভীষণ বিরক্ত হলো মিহিকার আগমনে। সে বিরক্তি প্রকাশ করল না, স্বাভাবিকভাবে উত্তর দিল, এই তো আছি ভালোই, কিন্তু আপনি এখানে কি করছেন? আপনার থেকে এমন প্রশ্ন আশা করা যায় না মিস্টার। এখানে এসেছি তার কারণটা নিশ্চয়ই আপনিই হবেন। আসার কারণ কি? আপনি আহত হয়ে হসপিটালে আছেন, তাই দেখতে এলাম। সারহান গম্ভীর কণ্ঠে বলল, দেখা শেষ, এখন আসতে পারেন। মিহি সারহানের অপমানে কিছু মনে করল না। সে বলল, মাত্রই তো এলাম, এত দ্রুত কেউ যায়? আপনাকে ঠিকঠাক মতো দেখলামও না। সারহানের মিহির সাথে কথা বলার ইচ্ছে নেই। সে গম্ভীর মুখ করে চুপ করে রইল। মিহিকা কেবিনে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে। এখানে উপস্থিত কেউ নেই দেখে কিছুটা অবাক হয়েছে। ইচ্ছে ছিল এখানে এসে অন্তত একজনের সাথে দেখা হবে। হাসপাতালে আসার মুখ্য কারণ কারোর সাথে সাক্ষাৎ, কিন্তু সে তো নেই। আশাহত হলো মনে মনে। সারহানের সামনে মনে চলা ভাবনা প্রকাশ করল না। মিহি স্বাভাবিক কণ্ঠে জানতে চাইল, আপনার ফ্যামিলি মেম্বার কেউ আসেনি? সারহান মিহির দিকে বিরক্তিসূচক তাকালো। মুখ হতে চ বর্গীয় শব্দ উচ্চারণ করতে গিয়েও থেমে গেল। অন্যদিকে তাকিয়ে বলল, আপনাকে বলতে বাধ্য নই। মিহি সারহানের দিকে এক পলক তাকালো। সে বুঝতে পেরেছে সারহান তার সাথে কথা বলতে আগ্রহী নয়, কিন্তু সে এখনই হাসপাতাল হতে যাবে না। মিহি পার্স হতে ফোন বের করলো। ফোন স্ক্রিনে ভেসে উঠেছে নিশাতের মিসড কল। এইটুকু সময়ে 20 বার কল দিয়েছে। আবারও কল আসতেই মিহি কল রিসিভ করলো। তখনই ভেসে এলো হুঙ্কার, তুমি কোথায়? মিহি ওষ্ঠ এলিয়ে হেসে বলল, তোমায় তো সকালেই বললাম, এর মাঝেই ভুলে গেছো? তুমি ওই সারহানকে দেখতে গিয়েছো? এসেছি। বারণ করা সত্ত্বেও ওখানে কোন সাহসে গিয়েছো? আমার ইচ্ছে হয়েছে তাই এসেছি। জানো, এখন আমি মিস্টার সারহানের কেবিনে বসে আছি। নিশাত রাগে ফুঁসে উঠল। রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আধা ঘন্টার মধ্যে আমি হসপিটালের নিচে আসছি, তুমি আমার সাথে দেখা করবে। নিশাত আদেশ করে কল কেটে দিল। মিহির মুখে ঝুলছে রহস্যময় হাসি। সারহান গম্ভীর স্বরে বলে উঠল, আপনার মনে হচ্ছে না আপনি আমায় ডিস্টার্ব করছেন? একদম নয়, আপনাকে দেখতে এসেছি। সারহান ভ্রু কুঁচকে বলল, আপনার সাথে আমার তো কোনো দেখতে আসার সম্পর্ক আছে বলে মনে হয় না।
আপনাকে ঠিকমতো চিনিও না। আপনাকে আমায় চিনতে হবে না, আমি আপনাকে ভালো করেই চিনি। সারহানের মিহির হেয়ালি পড়া কথা একদম ভালো লাগছে না, সহ্যের বাইরে চলে যাচ্ছে। অন্য সময় হলে বের করে দিত কেবিন থেকে। এর মাঝে অরিত্রিকার আগমন ঘটল সারহানের কেবিনে। সে তানিয়া বেগমের সাথে হসপিটালে এসেছে। তানিয়া বেগম তাকে কেবিনে আসতে বলে ডাক্তারের চেম্বারে গিয়েছেন। দরজা খুলে মিহির সাথে চোখাচোখি হয়ে গেল। অরিত্রিকা মিহিকে দেখে তীক্ষ্ণ দৃষ্টিতে অবলোকন করছে। সে হাতে ধরে রাখা খাবারের বক্স নিয়ে প্রবেশ করলো। সারহান কারো উপস্থিতি বুঝতে পেরে ঘাড় ঘুরিয়ে দরজার দিকে তাকালো। দেখল অরিত্রিকা এসেছে। অরিত্রিকা হাতে থাকা খাবারের বক্স টেবিলে রেখে চুপচাপ দাঁড়ালো। এখন কি তার বাইরে যাওয়া উচিত ভেবে পেল না সে। মিহি অরিত্রিকাকে দেখে হেসে বলল, তোমার অপেক্ষাই করছিলাম। কেমন আছো অরিত্রিকা? অরিত্রিকা চমকিত নয়নে হাস্যরত মিহির দিকে তাকালো। সে আশ্চর্য হয়েছে অচেনা একটা মেয়ের মুখে নিজের নাম শুনে। অরিত্রিকাকে অবাক চোখে তার দিকে তাকিয়ে থাকতে দেখে হাসি বজায় রেখে বলল, আরে অবাক হচ্ছ কেন? আমি তোমায় চিনি, এমনকি ছবিও দেখেছি তোমার। ছবির থেকে বাস্তবে দেখতে আরও সুন্দরী তুমি। অরিত্রিকা যেন আরও বেশি অবাক হলো। তাকে কিভাবে দেখেছে, তার ছবি বা কোথায় পেল? অরিত্রিকা বিস্মিত কণ্ঠে বলল, আপনি আমায় কিভাবে চেনেন আর ছবি বা কোথায় পেয়েছেন? তোমার কথা শুনেই তো দিবারাত্রি পার করি আমি। আর ছবি দেখেছি একজনের ফোনে। শাড়িতে তোমায় অসম্ভব সুন্দর লাগে কিন্তু। অরিত্রিকা চোখ বড় বড় হয়ে গেল। শাড়ি পরিত ছবি কোথায় দেখলো? এমনভাবে কথা বলছে যেন তাকে অনেক আগে হতে চেনে। অরিত্রিকা কিছু বুঝে উঠতে পারছে না। হাতে থাকা ঘড়ি দেখে বলল, সময় হয়ে গেছে, আমায় যেতে হবে। তোমায় দেখার ইচ্ছে ছিল সচক্ষে, আজ পূরণ হয়ে গেল। অরিত্রিকা, সাবধানে চলাফেরা করো, কখন কি হয় বলা যায় না। মিস্টার সারহান, নিজের খেয়াল রাখবেন, আসছি। মিহি আর দেরি করল না, দ্রুততার সহিত বেরিয়ে গেল কেবিন থেকে। অরিত্রিকা এসে চেয়ারে বসলো। সে ভাবতে ব্যস্ত, মেয়েটা কে? নিশ্চয়ই সারহান ভাইয়ের ফ্রেন্ড হবে, কিন্তু কথার ধরন দেখে তো মনে হলো না। তাহলে কে হতে পারে? 2 দিন পর পর কোথা থেকে নতুন মেয়ের আমদানি হয় বুঝে উঠতে পারে না সে। বলতে ইচ্ছে করে, কেন রে, আর কোনো ছেলে কি নেই দুনিয়ায়? তোদের সারহান ভাইয়ের সাথেই পরিচিত হতে হবে? সারহান এখনও মিহির কথাগুলো নিয়ে ভেবে চলেছে। অতিশয় চিন্তিত সে। কপালের রগগুলো মধ্যভাগে ফুটে উঠেছে। সে অনেকটাই নিশ্চিত মিহি তাদের বিষয়ে অনেকটাই অবগত। শেষের বাক্য বারবার এটাই প্রমাণ করছে তাদের সাবধান হতে বলা হয়েছে। তবে কি কোনো বিপদ আসছে? মিহির বিষয়ে সব কিছু জানা জরুরি তার। 4 দেওয়ালে বন্দি থেকে কিছুই তার হাতে নেই, সব কিছু আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। মেয়েটা কে সারহান ভাই? অরিত্রিকার সন্দিহান সুর, কণ্ঠে বিচলিত ভাব স্পষ্ট। সারহান অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তার দিকেই ভ্রুকুচকে সন্ধিয়ান দৃষ্টিতে তাকিয়ে আছে। সারহান সহজ সরল কণ্ঠে উত্তর দিল, মেয়েটিকে আমি চিনি না। চেনেন না, কিন্তু এখানে কি করছিলেন উনি? আমায় দেখতে এসেছিলেন। তাও বলবেন আপনি চেনেন না? সারহানের দৃষ্টি সংকুচিত হলো। অরিত্রিকার বড়দের মতো প্রশ্ন করাটা কেন যেন ভালো লাগলো। সারহান ভরাট কণ্ঠে বলে উঠল, চিনি না বললে ভুল হবে, ঢাকায় দেখা হয়েছিল একবার। অরিত্রিকার চোখ ছোট ছোট করে তাকালো। সারহানের পর্যবেক্ষণ করে দেখে মনে হলো মানুষটি সত্যি বলছে, কিন্তু সারহান ভাইয়ের আশেপাশে কাউকে দেখলে সহ্য হয় না। এতটা জেলাস ফিল করার মতো কিছু হয়নি। এসব ভেবে রাতের ঘুম হারাম করার দরকার নেই। আমরা পরিচিত, শুধু এতটুকু জেনে রাখো। অরিত্রিকা সারহানের কথা শুনে মুখ হা হয়ে গেল। সারহান ভাই তার মনের কথা কিভাবে বুঝলো? অরিত্রিকা সারহানের দিকে তাকিয়ে বলল, আপনি কি করে আমার মনের কথা জেনে গেলেন? সারহান মাদকতা মিশ্রিত স্বরে বলে উঠল, তোর চোখ দেখে। সারহানের সোজাসাপটা উত্তর অরিত্রিকার ভেতর নাড়িয়ে দিল। বুক ধরফর করে উঠল। এই কথায় মাদকতা মেশানো ছিল। সারহান অরিত্রিকাকে স্বাভাবিক করার জন্য বলল, আমায় উঠতে হেল্প কর, একা উঠতে পারবো না। অরিত্রিকা কিছুটা স্বাভাবিক হলো যেন। চেয়ার থেকে উঠে সারহানকে বসতে সাহায্য করতে গেল। সারহান অতি কষ্টে এক হাতে ভর করে উঠে বসার চেষ্টা করলো। অরিত্রিকা সারহানের বাহু ধরে বসানোর চেষ্টা চালাচ্ছে। তার এইটুকুন শরীরে সারহানের মতো সুটাম দেহের লম্বা চওড়া মানুষকে ওঠানো প্রায় অসম্ভব। তবুও অনেকক্ষণ চেষ্টার পর সারহান উঠে বসলো। অরিত্রিকা সারহানের পিঠের দিকে বালিশ দিয়ে দিল। সারহান বালিশে হেলান দিয়ে আতশোয়া হয়ে বসলো। অরিত্রিকা হাঁপাতে হাঁপাতে বলল, আর একটু হলেই তো পটল তুলতাম, আপনি এত ভারী কেন?
কি খান বলুন তো? সারহান অরিত্রিকার আজব প্রশ্ন শুনে চাপা স্বরে বলল। ইডিয়েট একটা, প্রতিদিন তো দেখিস কি খাবার খাই। অরিত্রিকা সারহানের কথায় রেগে বলল, এখন তো স্টুপিড বলবেন আমায়। আমি যে হেল্প করলাম তা তো মনেই থাকবে না। এরপর থেকে হেল্প লাগলে আপনার ওই মিহিকে বলবেন হেল্প করতে। সারহান বিস্ময় নিয়ে বলল, আমার মিহি? অরিত্রিকা মুখ বেঁকিয়ে বলল, হ্যাঁ আপনার মিহি। দেখলাম তো আপনার টানে ঢাকা থেকে ছুটে এসছে। কত দরদ। সারহান ফোঁস করে শ্বাস ছাড়ল। কিছুটা নড়ে চড়ে বসলো সে। এবার কিছুটা হলেও আন্দাজ করলো বিষয়টা। সুযোগ বুঝে ঠিকই শুনিয়ে দিল। সারহান অরিত্রিকার রাগান্বিত মুখ পানে পূর্ণ দৃষ্টি মেলে তাকালো। অরিত্রিকার রেগে ভেঙে অন্যদিকে তাকিয়ে আছে। সারহান তা দেখে মোলায়েম কণ্ঠে বলল, মনের মাঝে রাগ, ভালোবাসা, অভিযোগ, অভিমান পুষে রাখতে নেই, সময় থাকতে বলে দিতে হয়, নতুবা সময়ের ভিড়ে মানুষ হারিয়ে যায়। এর মাঝে পেরিয়ে গেছে দিন, সপ্তাহ, মাস। সময় যেন দ্রুততার সহিত তার পথ নিয়ে চলেছে। চোখের পলকেই 1 মাস কেটে গেল দেখতে দেখতে। অথচ মনে হচ্ছে এই তো সেদিনই তো সারহানের সকল বন্ধুমহলের সাথে দেখা হলো। অসুস্থ থাকলেও অনেকটা সময় কাটিয়েছে তারা। সময়টা যেন ফুরিয়ে গেল। পরন্ত বিকেল। সারহান ক্লান্ত শরীরে বাসায় প্রবেশ করলো। বাইরে থেকে আসায় অতিরিক্ত গরমে শার্ট ঘর্মাত্মক দেহে আটসাট হয়ে আটকে আছে। অতিরিক্ত গরমে অসহ্যকর লাগছে। আশপাশ চোখ ঘুরিয়ে নিল। কে কোথায় আছে ঠাহর করতে পারল না। পরিবারের কারো দেখা পেল না। দিন দুপুরে যেন শুনশান ভুতুরে পরিবেশ লাগছে। পা বাড়িয়ে ডাইনিং রুমে আসতেই রান্নাঘর হতে ভেসে আসছে টুংটাং ধ্বনি। সারহানের মনে হলো হয়তো কেউ রান্নাঘরে আছে। সেদিকে আর মনোযোগ না দিয়ে সে সোফায় ক্লান্ত শরীর এলিয়ে বসে পড়ল। সোফায় থাকা এসি রিমোট দ্বারা এসি অন করে দিল। শীতল হাওয়ায় তার চোখে ঘুম চলে আসছে। সে চোখ বন্ধ করে রইল। দীর্ঘ সময়ের বিশ্রাম শেষে নিজ কাজে ফিরতে পেরেছে সে। ক্ষত শুকিয়ে গেলেও চিনচিনে ব্যথা অনুভব হয় বুকের মাঝে। সারহান ভাই, আপনার শরবত খেয়ে ঝটপট বলুন কেমন হয়েছে। সুমিষ্ট ঋণঋণে কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতে সারহান চক্ষুদয় মেলল। ঘাড় বাঁকিয়ে অরিত্রিকার দিকে তাকালো। শরবতের গ্লাস হাতে অরিত্রিকা মিষ্টি এসে দাঁড়িয়ে আছে। মূলত সারহানকে শরবত দেওয়ার জন্য অপেক্ষারত সে। সারহান সোজা হয়ে বসল। 2 হাতে চুল পেছনের দিকে ঠেলে শুধালো, আমি তো শরবত বানাতে বলিনি। অরিত্রিকা হাসল। সে বলল, বলেননি তো কি হয়েছে। আপনি তো বাহির হতে এসেছেন, নিশ্চয়ই টায়ার্ড অনেকটা, তাই আপনার জন্য বানিয়েছি। অরিত্রিকা কথা শেষে করে শরবতের গ্লাস সারহানের দিকে এগিয়ে দিল। সারহান এক পলক তাকিয়ে অরিত্রিকার হাত হতে গ্লাস নিল। সারহান শরবতে চুমুক দিয়ে স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, তুই হঠাৎ শরবত বানাতে গেলি কেন? মা, চাচি কোথায়? অরিত্রিকা সারহানের পাশে চটপটে ভাব নিয়ে বসল, তবে কিছুটা দূরত্ব বজায় রেখেছে। সারহান আগ্রহী হয়ে বসে আছে উত্তরের আশায়। অরিত্রিকা নিজ ওড়না দিয়ে ঘর্মাত্মক মুখশ্রী মুছে পড়ল, মা আর বড় মা একটু বাজারে গিয়েছে কিছু কেনাকাটা করতে। ও, আমি এসেছি। বুঝলি কি করে? গাড়ির শব্দ পেয়েছি তো। সারহান আর কিছু না বলে শরবত খাওয়ায় মনোযোগী হলো। অরিত্রিকা নীরব দর্শকের ন্যায় বসে রইল। আজ অনেক খুশি সে। এই প্রথম নিজ হাতে সারহানকে শরবত বানিয়ে খাইয়েছে। উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বসে আছে সারহান কি বলে শোনার জন্য। সারহান শরবত সম্পূর্ণ খেয়ে গ্লাসটা টেবিলে রাখলো। চোখ ঘুরিয়ে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা তার দিকে তাকিয়ে আছে। সারহান চোখ ফিরিয়ে অন্যদিকে তৃপ্ত স্বরে বলল, শরবত ভালো হয়েছে। অরিত্রিকা চোখ মুখ খুশিতে চকমক করতে লাগলো। আনন্দের সহিত গদগদ ভাব দিয়ে বলল, সত্যি। সারহান অরিত্রিকার আনন্দিত ভাব দেখে অরিত্রিকার মুখ পানে তাকালো। সন্তর্পণে এক দৃষ্টিতে উলুধাপন করলো। মেয়েটা এত অল্প কথায় খুশি হবে ভাবেনি সে। সে অতি স্বাভাবিক কণ্ঠে বলল, অরিত্রিকার ইচ্ছে করছে লাফাতে, কিন্তু এখন সে তেমন কিছুই করবে না। লক্ষ্মী মেয়ের মতো বসে থাকবে। মনে যেন প্রজাপতির দানা ঝাপটাচ্ছে। মানুষের সাথে অল্প একটু কথা বললেই মনটা ভালো হয়ে যায়। সে তো তৃষ্ণার্ত পথিকের নয়, সারহানের সাথে কথা বলার জন্য উদ্গ্রীব হইয়া থাকে। এক পলক দেখার জন্য মরিয়া হয়ে থাকে, যেন দেখলে শান্তি। সব কিছুই সারহানের অগোচরে করে। ইদানিং খেয়াল করেছে সে সারহান তাকে আগের মতো বকা বা অপমান কোনোটাই করে না, এড়িয়েও চায় না। তার সাথে কথা বলে মাঝে মাঝে। একটা মানুষের হঠাৎ পরিবর্তন অরিত্রিকাকে খুব করে ভাবায়। অরিত্রিকার ভাবনার মাঝে সারহান বলে উঠল, ভার্সিটিতে ভর্তির কাগজপত্র জমা দেওয়া হয়েছে, ভর্তিও হয়ে গেছে। আগামী মাসের শেষ হতে ক্লাস শুরু হবে। অরিত্রিকার ভাবনা ছেদ ঘটল। সে বলল,
ও, ঈশ্বর ভর্তি হয়েছে? হয়েছে, তবে ডিপার্টমেন্ট আলাদা। একই ইউনিভার্সিটিতে দুজনে পড়তে পারবো, এটাই আমি খুশি। সারান সাবধানী বাড়িতে বলল, পাবলিক ভার্সিটিতে রাজনীতি চলে, ছাত্র রাজনীতি অনেকেই করে, তাদের থেকে দূরে থাকবি, আর কোনো ছেলের সাথে মিশবি না। অয়ত্রিকা বুঝলেন নাই বলল, তাহলে আপনার থেকেও কি দূরে থাকতে হবে? সারান প্রকোচকে বলল, কেন? আপনিও তো আগে ভার্সিটিতে ছাত্র রাজনীতির সাথে যুক্ত ছিলেন। সারান তপ্ত নিঃশ্বাস ফেলে বলল, তোকে বুঝিয়ে আমার কাজ নেই। কি বললাম আর কি বুঝছিস? ক বললে ম বোঝার অভ্যাস হয়ে গেল না তোর? অয়ত্রিকা অবাক হয়ে বলল, আপনি তো ক বলেননি। সাহারান কিছু বুঝলো না, চুপ রইল। এখন কিছু বললে ভুলভাল বুঝবে। অয়ত্রিকা কোনো উত্তর না পেয়ে হতাশ হলো। অয়ত্রিকার হঠাৎই মনে হলো মুনের কথা। সে সকালে বড় মায়ের থেকে শুনেছে মুন আসবে আগামীকাল, সাথে রায়, প্রিহাল আর ইফাতও আসবে। কেন আসবে সঠিক জানায়নি অয়ত্রিকাকে, শুধু বলেছে কোনো একটা কাজে আসবে। সকাল থেকে ভেবে চলেছে ওই মুন আপু কেন আসবে। আসলে সারান ভাইয়ের সাথে হেসে হেসে কথা বলবে, যা একদম অপছন্দ অয়ত্রিকার। অয়ত্রিকা সারহানকে মুখ গোমরা করে বলল, মুন আপু আগামীকাল আসবে। সারহান নির্বিকার চিত্তে বলল। তো সারহানের কোনো আগ্রহ না দেখে অয়ত্রিকা থতমত খেলো, ঠোঁট উল্টে বলল, মুন আপু আসছে, খুশি হননি? আমায় শুধু মন আসবে এটা কেন বললি? তার সাথে আরো 3 জন আসবে, এদের কথা বলাও উচিত ছিল। আমি তো ভেবেছিলাম মুন আপুর কথা শুনে খুশি হবেন। ওরা সকলে আসছে, আমারও ভালো লাগছে। এখন এটা ভেবে বসে থাকিস না, মন আসছে বলে আমার ভালো লাগছে। অয়ত্রিকা মুখ ভার করে বলল, তো আপু কেন আসছে হঠাৎ? আপনি তো এখন সুস্থ হয়ে গেছেন। সারহান বুঝলো অয়ত্রিকার এত আগ্রহের কারণ। সে জানে অয়ত্রিকা মুনকে একদম পছন্দ করে না। কারণটা সারহানের সাথে কথা বলা। ভালোবাসার মানুষের সাথে অন্য মেয়ের কথা বলা দেখলে যে কেউ জেলাস ফিল করবে। সারহান প্রত্যুত্তর করল, মুন আর ইফাতের সামনের মাসে বিয়ে, তাই আমাদের ইনভাইট করতে আসছে। অয়ত্রিকার ভার মুখ দেখে হাসি খেলে গেল। সে উৎফুল্ল হয়ে বলল, আগে বলবেন তো, শান্তি লাগছে শুনে। দেখেছেন আপনার বন্ধুদেরও বিয়ে হয়ে যাচ্ছে, শুধু আপনি এখনো সিঙ্গেল রয়ে গেলেন। সারহান অষ্টযুগল এলিয়ে হেসে বলল, তোর বিয়ে দেই, তাহলে তো আমিও সিঙ্গেল থাকবো না, আর মিঙ্গেল হয়ে যাব। অয়ত্রিকা কিছু না বুঝে তড়িবড়ি করে বলল, আমি বিয়ে করতে রাজি নেই, এখনো দেরি আছে। সারহান হতাশার সুর টেনে বলল, তাহলে আর কি, ফ্রেন্ডরা সকলে বিয়ে করুক আর আমি তাদের বিয়ের দাওয়াত খাই। মুন আপুর বিয়েতে যেতে হবে, আমার তো শপিং করা বাকি। কবে যাওয়া যায় বলুন তো? অয়ত্রিকা নিজ মনে অনবরত কথা বলেই চলেছে। সে যেন আজ কথার পশ্চা সাজিয়ে বসেছে। আশেপাশে তার খেয়ালই নেই, কে একজন তাকে গভীর দৃষ্টিতে দেখে চলেছে। সারহান পরক্ষীণ দৃষ্টি অয়ত্রিকার পানে ফেলে তাকিয়ে আছে। মনে যা চলছে মুখ ফুটে সারহানকে কি নির্দ্বিধায় বলে চলেছে। সারহানও শুনে চলেছে। অয়ত্রিকা নির্দ্বিধায় বলে চলেছে, সারহানও শুনে চলেছে। অয়ত্রিকা যদি জানতো সারহান নামক পাষাণ পুরুষটির মনে তাকে ঘিরে শত জল্পনা কল্পনা আছে, তাহলে হয়তো খুশিতে স্তব্ধ হয়ে যেত। প্রণয় কি সময় বা বয়স দেখে হাসে? প্রণয়ের আগমন তো হঠাৎ দমকা হওয়ার ন্যায় জীবনে আসে, যা সাদাকালো জীবনকে রাঙিয়ে দেয়। আশা সেফ অফিস থেকে ফিরেছেন সন্ধ্যার পরে। ভীষণ ক্লান্ত থাকায় নিজ রুমে ঘন্টা দুয়েক বিশ্রাম করেছেন। তানিয়া বেগম স্বামীকে চা দিয়ে গিয়েছেন কিছুক্ষণ পূর্বে। আশা সেই বিছানা ছেড়ে হাত মুখ ধুয়ে চা হাতে বিছানায় বসে পড়লেন। সাদাতকে পাঠিয়েছেন সারহানকে ডাকার জন্য। আজ কিছু জরুরি কথা বলবেন তিনি। চা খেতে খেতে অপেক্ষা করছেন সারহানের জন্য। সারহান দরজা খোলা থাকায় সরাসরি প্রবেশ করলো বাবার রুমে। আসতেই দেখলো আরশাদ সাহেব চা হাতে বসে আছেন বিছানায়। আরশাদ সারহানকে বাবার পাশে দূরত্ব বজায় রেখে বসলো। হঠাৎ কেন ডেকেছে ঠাওর করতে পারল না সারহান। আরশাদ সাহেব সারহানকে ডেকে বললেন, শরীর কেমন আছে? সারহান বাবার কথায় মৃদু হাসলো, হেসে বলল, একদিন ফিট অ্যান্ড ফাইন। সামনে মাসেই তো 2 মাস পরেই তো নির্বাচন। শুনলাম তুমি নাকি এমপি পদে দাঁড়াতে চাইছো। ঠিক শুনেছেন। আরশাদ সাহেব চিন্তিত মুখে বললেন, এমপি পদটা কিন্তু উচ্চ পদস্থ, তুমি কি পারবে দায়িত্ব পালন করতে? সারহান অধিক মনোবলের সহিত বলে উঠল, অবশ্যই পারবো বলেই এমপি পদে দাঁড়াতে চাইছি। আরশাদ সাহেব কাপে থাকা অবশিষ্ট চা খেয়ে
কাপটা বিছানার পাশে রাখলেন। কিছুটা মৌন থেকে বললেন, নয়ন তালুকদারকে আজ পুলিশ অ্যারেস্ট করেছেন। এই নিয়ে রাজশাহী সহ সারা দেশ তোলপাড় হয়ে যাচ্ছে। ভাবতেই অবাক লাগছে, ক্ষমতার জন্য একজন এমপিকে মারলেন। শুনলাম ইন্ডিয়াতে পালিয়ে যাওয়ার সময় এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করছেন তাকে। খবর আগেই পেয়েছি, তবে চমকপ্রদ বিষয় হলো এখানে নিষাদের কোনো সম্পৃক্ততা নেই। আমি ভেবেছিলাম নিষাদও জড়িত। আমিও তাই ভাবছি। এখন তো শুনলাম নিষাদের এসবে যুক্ত নয়। মিহিকে চিনেন? কোন মিহি? যার ছবি আমায় দেখিয়েছিলে কিছুদিন আগে, খবর নিতে বলেছিলেন নির্বাচন অফিসে কোনো কর্মকর্তার মেয়ে। সারহান গম্ভীর কণ্ঠে উত্তর দিল, কি হয়েছে, কোনো খবর পেয়েছো? হ্যাঁ পেয়েছি। মেয়েটি নিষাদের ফ্রেন্ড। মেয়েটি অন্য দেশে থাকে। আরশাদ সাহেব অবাক হয়ে বললেন, তাহলে আমার সাথে দেখা করতে কেন এসেছিলে, আর নিজের পরিচয় কেন লুকালো? নিষাদ হয়তো পাঠিয়েছিল। এখনও পুরো তথ্য পাইনি মিহির সম্পর্কে, তবে পেয়ে যাব। আশা করছি এবার জানতে পারবো মেয়েটার উদ্দেশ্য। সাবধানে থেকো, সময়টা খারাপ। একবার বেঁচে ফিরছো, আমি চাই না আর এমন পরিস্থিতিতে তুমি পড়ো। ওকে। সারহান দেওয়ালে টাঙানো ঘড়ির দিকে নজর দিল। সময়টা 8:30। আবিরের কিছু ডকুমেন্টস পাঠানোর কথা ছিল, এখনও পাঠায়নি। সারহান আরশাদ সাহেবের দিকে তাকিয়ে বলল, বিজনেস কেমন চলছে? অনেক দিন খবর নেওয়া হয় না। চলছে ভালো। তোমার তো সময় দেওয়ার কথা ছিল অফিসে, এখন তো আমাদের থেকে বেশি ব্যস্ত তুমি। দেখছেন তো কতটা বিজি। এরই মাঝে সারহানের ফোন বেজে উঠল। সারহান ট্রাউজারের পকেট হাতড়ে ফোন বের করলো। আবির কল করেছে। সে দেরি না করে কল ধরল তটস্থ ভঙ্গিতে। সারহান বলল, বল। অপর পার্শ্বতে আবির কিছু কথা বলল। সারহান তা শুনল শুধু। কয়েক মিনিট পরে সারহান কল কেটে দিল। লক্ষ্য ওপেন করে হোয়াটসঅ্যাপে পাঠালো। কিছু কাগজের ছবি দেখে নিল। ছবিগুলো চেক করে দেখলো সব তথ্য ঠিক আছে। সে হোয়াটসঅ্যাপ থেকে বের হয়ে ফোনটা বিছানার উপর রাখলো। আরশাদ সাহেব বললেন, কে কল দিয়েছিল? আবির কল দিয়েছিল। সারহানের ফোনে মেসেজ আসলে তখনই সারহান ফোন হাতে নেওয়ার আগেই আরশাদ সাহেবের চোখ অনিচ্ছা সত্ত্বেও ফোন স্ক্রিনে পড়ল। তাকাতেই কপাল কুঁচকে গেল ওনার। পরিচিত কারো ছবি ছেলের ফোনের ওয়ালপেপারে দেখে আরশাদ সাহেবের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি সন্দেহজনক দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। সারহান আরশাদ সাহেবের নজর খেয়াল না করে ভ্রুযুগাল মেসেজ চেক করতে উদ্যত হলো। কপালে গাঢ় ভাঁজ ফেলে চেক করে দেখল তাদের দলের একজন কর্মী নয়ন তালুকদারের অ্যারেস্ট হয়েছেন তা জানিয়েছেন। সারহান দেখে রেখে দিল শুধু। বাবার দিকে তাকিয়ে দেখলো তার দিকে কেমন চোখ করে তাকিয়ে আছেন। সারহান বুঝলো না হঠাৎ কি হলো আরশাদ সাহেবের। আরশাদ সাহেব গম্ভীর কণ্ঠে সারহানকে বললেন, তুমি কি চাইছো আজমল আর আমার সম্পর্কে ফাটল ধরুক, দুজন ভাইয়ের সম্পর্ক ছিন্ন হোক? সারহান বাবার এমন প্রশ্নে কিছুটা অবাক হলো। সে বুঝতে পারছে না কি নিয়ে কথা বলছে, আর সেই বা কি করেছে। বাবা আপনি কি বলছেন? আরশাদ সাহেব শক্ত গলায় বললেন, তোমার থেকে এমনটা আশা করিনি সারহান। এবার আমার বিশ্বাস না ভাঙলে পারতে। আরশাদ সাহেবের কথা শুনে সারহান ভাবলো সে কি করেছে। অনেকটা সময় ভেবেও সে বুঝতে পারল না। সারহানকে চুপ থাকতে দেখে আরশাদ ক্রোধ মিশ্রিত কণ্ঠে বললেন, তোমার ফোনের ওয়ালপেপারে অরিত্রিকার ছবি কি করছে সারহান? সারহান আরশাদ সাহেবের কথা শুনে কোনো বিচলিত ভাব পরিলক্ষিত হলো না। আজ শান্ত লাগছে। আরশাদ সাহেব ক্রোধ সংবরণ করে ছেলের দিকে তাকালেন। সারহানকে তার অতি শান্ত মনে হচ্ছে, কোনো হেলদোল নেই, তার দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে আছে। আরশাদ সাহেবের রাগ যেন মাথাচাড়া দিয়ে উঠল। এমন শান্ত স্বভাব তাকে বিস্মিত করলো। উনি ভেবে পাচ্ছে না এসব সকলে জানলে পরিস্থিতি কি হবে। আজমল সাহেব কেমন প্রতিক্রিয়া করবেন, চিন্তায় মাথা কাজ করছে না। সারহানের মনে এমন কিছু ছিল তিনি বুঝতে পারেননি, এমন সন্তোষজনক কিছু খেয়ালও করেনি। চোখের সামনে এমন একটা দৃশ্য দেখতে হবে ভাবতে পারেননি। তুমি কি চাইছো? আরশাদ সাহেবের কণ্ঠস্বর গম্ভীর, আদেশার্থ মিশে আছে তাতে। সারহান কিছুক্ষণ আরশাদ সাহেবের দিকে তাকালো। চিন্তার রেখা ফুটে উঠেছে মুখে। সারহান শান্ত কণ্ঠে জানতে চাইল, আপনি কোন উত্তর শুনতে চাইছেন, পজিটিভ অর নেগেটিভ? তোমার এই কাণ্ডের জন্য আমাদের নিজেদের মধ্যে কোনো অশান্তি হোক আমি চাই না। তোমার বাবা, আমি তোমার মনে কি চলছে ছবিটা দেখে বুঝছি। যা ভাবছো তা কখনো সম্ভব নয়। নিজেদের মধ্যে আত্মীয়তার সম্পর্ক আমি চাই না। আজমালও মেনে নেবে না। তোমার থেকে নেগেটিভ মন্তব্য অবশ্যই আশা করছি। আপনাকে হতাশ করার জন্য দুঃখিত বাবা। আমার উত্তর অবশ্যই হ্যাঁ হবে। আরশাদ সাহেব উঠে দাঁড়ালেন, ধমকে বললেন, তুমি তোমার লিমিট ক্রস করছো সারহান। সারহান হাসলো, বলল,
আমি তো এমন কোনো কিছু করিনি যার কারণে লিমিট ক্রস হয়েছে। অরিত্রিকা তোমাকে কখনো অন্য নজরে দেখেনি, আর তুমি যে তাকে পছন্দ করছো এটাও নিশ্চয় জানে না। সারহান কৌতুকপূর্ণ কণ্ঠে বলল। অরিত্রিকার থেকে জানতে চাও আমায় কোন নজরে দেখে? তারপর এই বিষয় নিয়ে কথা হবে। আরশাদ সাহেব দমে গেলেন। সারহান উঠে দাঁড়ালো। বাবা থমথমে মুখ দেখে কিছুটা মজা পেল সে। আরশাদ সাহেব হার মানা কণ্ঠে বললেন, তুমি কি অরিত্রিকাকে? সারহান আরশাদ সাহেবকে সম্পূর্ণ কথা বলতে না দিয়ে ভ্রুক্ষেপহীনভাবে বলল, আমি অরিত্রিকাকে বিয়ে করতে চাই। আরশাদ সাহেব থ হয়ে বসে আছেন নিজ বিছানায়, মুখ অধিক থমথমে, মুখে কোনো কথা নেই, একবারও টু শব্দ করেননি। সব কথা যেন গলদেশে আটকে গেছে। ছেলের মনে অরিত্রিকাকে নিয়ে সব ভাবনা ছিল তা শুনে এক মুহূর্তে তিনি বাকরুদ্ধ হয়ে গেছেন। অতিশয় চিন্তার রেখা কপালে ফুটে উঠেছে, রগগুলো টান টান হয়ে আছে। আধা ঘন্টা হয়ে গেলেও তবুও কোনো সুরাহা করতে পারলে না। এই বয়সে এসে সোনার টুকরো ছেলে যে তার নিজ ভাইকেই তারই বিয়াই বানানোর জন্য উঠে পড়ে লেগেছে, এটাই অবাক করছে আরশাদ সাহেবকে। ভাইয়ের সামনে কিভাবে যাবেন ছেলের সম্বন্ধ নিয়ে? স্কুল কলেজের গণ্ডি পেরিয়েছে সারহান, কিন্তু মেয়ে ঘটিত কোনো রিপোর্ট শোনেনি। আর বিয়ের বয়সে এসে ছেলে যে কাউকে ভালোবাসবে তা যেন আরশাদ সাহেবের কাছে কল্পনাতীত ছিল। ভালোবাসা খারাপ নয়, কিন্তু তাই বলে নিজের চাচাতো বোনকে ভালোবাসতে হবে, এটা আরশাদ সাহেবের কাছে কঠিন অন্যায় মনে হচ্ছে এই মুহূর্তে। কঠোর দৃষ্টিতে সারহানের দিকে আরশাদ সাহেব তাকিয়ে আছেন। সারহান চিন্তামুক্ত হয়ে নির্বিকার চিত্তে ফোন টিপে চলেছে সোফায় বসে। মনে হচ্ছে কোনো চিন্তাই নেই। এত বড় কথা বাবার সামনে বলে কেমন স্বাভাবিক ব্যবহার কেন করছে তা আরশাদ সাহেব ভেবে পাচ্ছে না। এই প্রথম কোনো ছেলেকে দেখলেন তিনি নিজ মুখে বিয়ের কথা বলতে, ভাবতেই উদ্ভট লাগলো। আরশাদ সাহেব সারহানকে উদ্দেশ্য করে গম্ভীর গলায় বললেন, আমি আজমলকে বিয়ের কথা বলতে পারবো না। তুমি এই বিষয়ে কোনো কথা বাড়িতে না বললে খুশি হব। অরিত্রিকার ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলো। সারহান তাকালো আরশাদ সাহেবের দিকে, তার দৃষ্টি সরল। সে বলল, এখনই চাচার সঙ্গে বিয়ে নিয়ে কিছু বলার দরকার নেই। আর অরিত্রিকাকে ঘিরে ভাবনা মস্তিষ্ক হতে কখনোই যাবে না। ভাবনাগুলো মেমোরি কার্ডে আবদ্ধ নয়, যখন ইচ্ছা চাইলে ডিলিট করে দিব। আরশাদ সাহেবের সারহানের হেয়ালিপূর্ণ কথা শুনে মেজাজ বিগড়ে গেল। তিনি বললেন, তুমি কি চাইছো সঠিক বলবে? অরিত্রিকা আমাদের চৌধুরী বাড়ির ছোট মেয়ে। তোমাদের দুই ভাইকে যতটা স্নেহ করি তত অরিত্রিকাকেও স্নেহ করি। ওকে নিয়ে এমন কিছু করো না যার কারণে আমাদের সম্মান আঘাত লাগে। সারহান বুঝলো বাবার বিচলিত ভাব। সে জানে আরশাদ সাহেব অরিত্রিকাকে অনেক ভালোবাসেন আর স্নেহ করেন। একজন বাবা মেয়েকে যতটা আগলে রাখে ঠিক ততটাই আগলে রাখার চেষ্টা করেন। সারহান সিরিয়াস ভঙ্গিতে বলল, আমি চাইছি অরিত্রিকা নিজেকে গুছিয়ে নিক। মাত্রই ভার্সিটিতে ভর্তি হয়েছে, পড়াশোনা নিজের জীবন এখনই গড়ে নেওয়ার সময়। নিজেকে কিছুটা সময় দিয়ে জীবনটা গুছিয়ে নিতে থাকুক। আমি না হয় একটু অপেক্ষা করে অরিত্রিকাকে নিজ জীবনে পবিত্র বন্ধনে আবদ্ধ করে দুজনের জীবন গুছিয়ে নিব। সারহানের কথা শুনে আরশাদ সাহেব কিছুটা নরম হলেন। তিনি বুঝতেছেন ছেলে তার একরোখা, যা চাইবে তা যে কোনো মূল্যে নিয়েই ছাড়বে। অরিত্রিকাকে সারহান ভীষণ ভালোবাসে, তা আরশাদ সাহেবের আর বুঝতে বাকি রইল না। ভাইকে কিভাবে সবটা বলবেন তিনি? শেষ বয়সে এসে ছেলের জন্য এখন ভাইয়ের মেয়ের বিয়ের কথা বলতে হবে, ভাবতেই বিরক্ত হলেন তিনি। চঞ্চল মেয়েকে তার বদমেজাজি গম্ভীর ছেলের সাথে সহজে বিয়ে দিতে চাইবেন না আজমল সাহেব। দুজন দুই মেরুর মানুষ, এদের বিয়ে কি আদৌ সম্ভব? তোমার যে ভয়ঙ্কর রাগ, আজমল তার মেয়েকে তোমার হাতে সহজে দিবে না, এটা মাথায় রেখো। সারহান আরশাদ সাহেবের কথা শুনে বলল, আমার রাগ অন্যায়কারীদের ওপর প্রকাশ করি। অরিত্রিকা কোনো অন্যায়কারী নয়, তাই রাগ নয়, ভালোবাসা প্রকাশ করব তার প্রতি। আমার ভালোবাসা অনুভূতি, ঠুনকো নয়। জীবন সঙ্গিনীকে কিভাবে আগলে রাখতে হয় তা আমি জানি। লজ্জা করছে না বাবার সামনে ভালোবাসার কথা বলছো? সারহান সোফা থেকে উঠে দাঁড়ালো, স্বাভাবিকভাবে বলল, ভালোবাসার কথা বলেছি, এতে লজ্জা কেন করবে? এমন করে বলছেন মনে হচ্ছে বিয়ের পর বাসরাতের কথা আপনাকে বলছি। আরশাদ সাহেব মুখ কুঁচকে বললেন, নির্লজ্জ এটা। আমি অবাক হচ্ছি এটা জেনে তুমি আমার সামনে এসব বলছো। আগে তো এমন ছিলে না। সারহান আরশাদ সাহেবকে ব্যঙ্গ করে বলল, আমি তোমার ছেলে, তোমার গুণগুলোই তো আমি পাবো স্বাভাবিক। মায়ের সাথে রিলেশন তোমার থাকাকালীন ঘটনাটা আমি শুনেছি, সেগুলো আর না বললাম। এখন আবার বলো না আমি কার মতো হয়েছি।
আরশাদ সাহেব ছেলের মুখে এমন কথা শুনে লজ্জা পেলেন। লজ্জায় যেন মাথা কাটা যাচ্ছে। সত্যি কথা শুনেই খুব খুব করে কেসে উঠলেন তিনি। এতদিন ছেলেকে নিয়ে গর্ব করেছেন তিনি। সারহান তো তার থেকেও এক ধাপ এগিয়ে। এসব গোপন খবর বাইরে যাওয়া মানে তার সম্মান শেষ। সারহান আবারও বলে উঠল, প্রস্তুতি নিন আপনার ভাইকে মানানোর। চাচাকে কিভাবে মানাবেন সেটা আপনার ব্যাপার। যদি না মানাতে পারেন তবে আলাদা পন্থা অবলম্বন করতে বাধ্য হব আমি। সারহানের ঠান্ডা মাথার হুমকি শুনে আরশাদ সাহেবের কাশি থেমে গেল। অবিশ্বাস্য চাহনিতে ছেলের দিকে তাকালেন। ছেলে তো নয়, যেন মাফিয়া। সারহান আরশাদ সাহেবকে আর কিছু বলল না। ফুরফুরে মেজাজে রুম থেকে বেরিয়ে গেল। আরশাদ সাহেব সারহানের চলে যাওয়ার দিকে বিস্মিত হয়ে তাকিয়ে রইলেন। নিজেকে প্রশ্ন করলেন, এই ছেলে তোমার তো? সারহান আরশাদ সাহেবের রুম থেকে বেরোতেই চোখে পড়ল সাদাত দরজার সামনে দাঁড়িয়ে আছে। সে এগিয়ে গেল সাদাতের কাছে। ভ্রুকুচকে জিজ্ঞেস করল, তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? সাদাত দরজার পাশ হতে কিছুটা সরে এলো। দাঁত কেলিয়ে বলল, রুমের বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিলাম। তোমার তো জরুরি কথা নিয়ে আলোচনা করছিলে তাই। সারহান ভাইয়ের দিকে তীক্ষ্ণ নজরে তাকিয়ে বলল, তোকে পাহারা দিতে বলা হয়েছে। সাদাত একটু ভাব নিয়ে বলল, বলনি, কিন্তু আমি তো তোমাদের সিক্রেট কথা কেউ যাতে না জানে তাই হেল্প করেছি। তোমরা আমাকে ধন্যবাদ জানানো উচিত, অথচ না করে কথা শোনাচ্ছ। সারহান সন্ধিহান দৃষ্টিতে তাকিয়ে বলল, ফালতু কাজের জন্য তোকে কখনো ধন্যবাদ দিব না। ওয়েট এ মিনিট, তার মানে তুই সব কথা শুনেছিস? সাদাত ধরা পড়া চোরের ন্যায় দৃষ্টি লুকালো। সে তো সারহান আর আরশাদ সাহেবের সব কথা শুনেছে। ইচ্ছে করে শোনেনি। নিচতলায় যাওয়ার সময় অয়ত্রিকাকে নিয়ে কথা হচ্ছিল, তখন কি কথা হচ্ছে আগ্রহী হয়ে শুনেছে। প্রথমে কথোপকথন শুনে সাদাতের মাথা ঘুরে উঠেছিল। সারহান যে অয়ত্রিকার বিষয় নিয়ে এতটা সিরিয়াস জানতো না। বিয়ের কথা শুনে যেন দিন দুনিয়া ভুলে বসেছিল সে। একের পর এক ধাক্কা খেয়েছে সে। এতেই চোখে অন্ধকার দেখছে। সারহান চাপা স্বভাবের সকলে জানে। চাপা স্বভাবের আড়ালে নিজের অনুভূতি দমিয়ে নিজেকে স্বাভাবিক রেখেছে ভাবতেই সাদাতের অবাকতার রেশ আকাশ ছুঁয়েছে। সাদাত মিনমিনে কণ্ঠে বলল, শুনেছি। সারহান সাবধানী কণ্ঠে বলল, যা শুনেছিস তা আর কারো কানে যেন না যায়। সাদাত দ্রুততার সহিত বলল, ঠিক আছে ভাই, কাউকে বলবো না। সারহান সেখান হতে চলে যাবে এমন সময় সাদাতকে ডেকে বলল, চল আমার সাথে। সাদাত বলল, কোথায়? আমার রুমে। অনেক দিন আড্ডা দেওয়া হয় না তোর সাথে। দুই ভাই মিলে আজ আড্ডা দিব সারা রাত। সাদাত সারহানের কথা শুনে লাফিয়ে উঠল। তার ভীষণ ভালো লাগছে। কতদিন পর ভাইয়ের সাথে আড্ডা দেবে ভাবতে মন খুশি হয়ে গেল। সাদাত আর দেরি করলো না, সারহানের কাছে গেল। সারহান আর সাদাত হাঁটছে। দুজনেই চুপ। সাদাত হাঁটতে হাঁটতে সারহানকে বলল, ভাই একটা কথা বলি, অনেকক্ষণ ধরে মাথায় ঘুরপাক খাচ্ছে বিষয়টা। সারহান হাঁটতে হাঁটতে উত্তর দিল, বল। সাদাত মুখ গোমরা করে বলল, তোমার থেকে এমনটা আশা করিনি ভাই। চাচাতো বোনকে ভাবি ডাকতে হবে, ভাবতে অদ্ভুত লাগছে। তোমার থেকে তো আমি বেশি টেনশনে আছি। এখন থেকে অরিকে ভাবি ডাকার প্র্যাকটিস শুরু করতে হবে। আবার তুমি হবে আমার দোলা ভাই। ভাবা যায় কোন দিকে যাব আমি? মাথা ঘুরে যাচ্ছে তো। সারহান হাঁটা থামিয়ে সাদাতের দিকে তাকালো। সাদাতের মাথা নেড়ে দিয়ে বলল, এসব নিয়ে টেনশন না করে পড়ালেখা নিয়ে টেনশন কর, তাও রেজাল্ট ভালো হবে। সাদাত চুপ মেরে গেল। সারহান সাদাতকে পিছু ফেলে নিজ রুমে প্রবেশ করলো। সাদাত গোমরা মুখে সারহানের পিছু পিছু গেল। সকাল সকাল সারহানের বন্ধু মহল চৌধুরী বাড়িতে এসে উপস্থিত হয়েছে। রাতেই রওনা দিয়েছিল। সকাল থেকে তানিয়া বেগম, সাথী বেগম মেহমানদের আপ্যায়নের জন্য তোড়জোড় শুরু করে দিয়েছিলেন। রায়, মুন, প্রিহাল, ইফাত ফ্রেশ সকলের সাথে সকালের খাবার খেয়েছে। আরশাদ সাহেব আর আজমল সাহেব খাওয়া দাওয়া করে নিজেদের অফিসে গিয়েছেন। আরশাদ সাহেবের রাতের ঘটনার পর থেকে মন মেজাজ কোনোটাই ভালো নেই। সারহানকে এড়িয়ে চলেছেন তিনি। সারহানের বন্ধু মহলের সাথে দুই একটা কথা বলেছিলেন, বাড়ির কারোর সাথেই তেমন একটা কথা বলছেন না, গম্ভীর হয়ে আছেন। আজমল সাহেব আরশাদ সাহেবের আজব ব্যবহার খেয়াল করলেও তেমন পাত্তা দেননি। অফিসে দেরি হয়ে যাওয়া কোনো মতে সকলের সাথে কথা বলে দুই ভাই বেরিয়েছেন। সকালের খাবার খেয়ে সকলে ছাদে উপস্থিত, শুধু তানিয়া বেগম, সাথী বেগম, সাদাত বাদে। তারা দুজনে কাজে ব্যস্ত এখনও। সাদাত বাড়িতে নেই। অয়ত্রিকা ছাদের এক কোণে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে রাস্তার গাড়ি দেখতে ব্যস্ত। কেমন ব্যস্ততা দেখিয়ে এক গাড়িকে পিছু ফেলে নিজ গন্তব্যে ছুটে চলেছে। যানবাহনে ভরপুর রাস্তাঘাট, মানুষও প্রতিদিনের ন্যায় নিজ কর্মস্থানে যাচ্ছে। কি দ্রুততার সহিত জীবনচক্র চলছে। সকাল 10টা বেজে গেছে। আজ আকাশ মেঘলা।
মেঘলা আকাশে মেঘগুলো তুলোর ন্যায় উড়ে যাচ্ছে, দেখতে মন্দ লাগছে না। শীতল বাতাস বইছে, রোদেরও তেমন দেখা মিলছে না। হয়তো বৃষ্টি নামবে ধরণীতে। প্রকৃতি আসলে মন ভালো করে দেয়। আজও বৃষ্টি নামবে ভাবতে অরিত্রিকা লম্বা শ্বাস টেনে নিল। এই তো 1.5 মাস আগেও বৃষ্টি হয়েছিল, সময়টা অনেক কষ্টকর ছিল। সেই বৃষ্টিতে ভিজে জ্বর বাঁধিয়েছিল সে। আচ্ছা, সারান ভাইকে সে জ্বরের ঘরে কি বলেছিল তা আজও সারানের থেকে উদ্ঘাটন করতে পারেনি। অনেকবার চেষ্টা করেছে, কিন্তু সারান বিষয়টা এড়িয়ে গেছে। অয়ত্রিকার চুলগুলো হালকা বাতাসে নড়ছে, গভীর ভাবনাতে মত্ত আছে। সারান আজ ব্যস্ত তার বন্ধু মহলের সাথে। সকলে আজ আড্ডায় মজেছে। এতদিনের নানা জমে থাকা কথা নিয়ে যেন আড্ডা জমে উঠেছে। সাতাত ভার্সিটিতে গিয়েছে কিছুক্ষণ আগে। কিছুদিন পরে পরীক্ষা, তাই ক্লাস মিস দেওয়া যাবে না। অরিত্রিকা, তুমি একা এখানে দাঁড়িয়ে কি করছো? আমাদের সাথে জয়েন হও। অয়ত্রিকা মুনের কণ্ঠস্বর শুনে তড়িৎ বেগে পেছনের দিকে তাকালো। মুন একা নয়, রায়ও আছে। অয়ত্রিকা সংকোচ নিয়ে বলল, ফ্রেন্ডরা মিলে সকলে আড্ডা দিচ্ছেন, আমি ওখানে গিয়ে কি করব? মুন বলল, আমাদের সাথে আড্ডা দিবে। অয়ত্রিকা বলল, আপনারা সকলে আড্ডা দিন, আমি এখানেই ঠিক আছি। রায় তখনই গম্ভীর কণ্ঠে বলে উঠল, বড়দের কথা শুনতে হয়। আমরা তোমার অনেক সিনিয়র, আর আমাদের কথা শুনছো না? অয়ত্রিকা ভড়কে গেল। রায় অয়ত্রিকার হাত টেনে নিয়ে যেতে যেতে বলল, আমাকে আপু বলছো, অথচ আপুদের সাথে আড্ডা দিতে সংকোচ করছো, এটা কেমন কথা? অয়ত্রিকা আসলে লজ্জা সংকোচের কারণে সবার সাথে কথা আড্ডা দিতে যায়নি। যতই হোক, তার থেকে বড় বলে কথা। ছোট হয়ে বড়দের আড্ডা মহলে থাকা দৃষ্টিকটু দেখায়, তাই দূরে দাঁড়িয়েছিল। সারহান, প্রিয়াল, ইফাত নিজেদের মাঝে কথা বলছে। সারহান নিজে ইলেকশন করবে, তাও আবার এমপি পদে। এটা শুনে সকলেই আশ্চর্যিত হয়েছে। আজই সারহান তাদের জানালো। এই নিয়ে 3 বন্ধু আলাপ শুরু করে দিয়েছে। রায়, মুন, অয়ত্রিকা 3 জনে সারহানদের কাছে আসলো। দেখলো 3 জনে রাজনৈতিক আলাপে ব্যস্ত। রায় বিরক্ত হয়ে বলল, তোদের এসব রাজনৈতিক আলাপ বাদ দে। 3 জনে থেমে গেল। তখনই 3 জনই রায়ের দিকে তাকালো। সারহান রায়ের কথায় তাকালেও তার দৃষ্টি আটকালো অরিত্রিকার দিকে। কাঁচুমাচু ভঙ্গিতে মুনের পাশে দাঁড়িয়ে আছে। মুন বলল, এতক্ষণ এত বকবক করলি, ভুলে গেছিস আমাদের সাথে অরিত্রিকা আছে? বেচারা মন খারাপ করে দূরে দাঁড়িয়েছিল। অরিত্রিকা মুনের কথার বিরোধিতা করে বলল, না না না, আমি মন খারাপ করিনি, এমনি দাঁড়িয়েছিলাম। প্রিহাল বলল, সত্যি মন খারাপ করোনি তো? আসলে অনেক দিন পর সারানের সাথে সামনাসামনি আবার দেখা হলো, তাই কথায় এতটাই ব্যস্ত ছিলাম, তোমার কথা আমাদের মনে ছিল না। অরিত্রিকা ধীরে বলল, আমি কিচ্ছু মনে করিনি ভাইয়া। প্রিহাল মুনকে বলল, দেখেছিস, অরিত্রিকা মন খারাপ করেনি। মুন প্রিহালকে মুখ বাঁকালো। রায় সবার উদ্দেশ্যে বলল, গাইস, আমি ভেবেছি আজ বিকেলে আমরা আমাদের ভার্সিটিতে ঘুরতে যাব, সকলে মিলে। আমাদের সাথে যোগদান করবে শাহাদাত, অরিত্রিকা আর ইশারা। অনেক মজা করব। সারহানের প্রস্তাবটা পছন্দ হলো। সে বলল, ঠিক আছে, যাওয়া যায়। ইফাত আর প্রিহালও দ্বিমত করল না, তারাও রাজি হয়ে গেল। সারহান আশেপাশে তাকিয়ে পরিবেশ পর্যবেক্ষণ করে বলল, আবহাওয়া খারাপ, হয়তো বৃষ্টি হবে, তোরা ভেতরে যা। সারহানের কথা শুনে সকলেই খেয়াল করলো আসলে অন্ধকার হয়ে আসছে। আকাশ কালো মেঘে ঢেকে গেছে, বাতাসের বেগও বেড়েছে। সারহানের বন্ধুমহল আর দেরি করল না, ছাদে দ্রুত পায়ে ছুটল নিচে। সারহান নিচে যাবে, তখন দেখলো অরিত্রিকা এখনও ছাদে দাঁড়িয়ে আছে। সে আর না গিয়ে অরিত্রিকার কাছে আসলো। অরিত্রিকা সারহানকে পাশে এসে দাঁড়াতে দেখে কিছুটা চমকে গেল। সারহান ভরাট কণ্ঠে শুধালো, আজও কি বৃষ্টিতে ভেজার ইচ্ছে হয়েছে? অরিত্রিকা মাথা নাড়িয়ে বলল, না। তাহলে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ভালো লাগছে। সারহান প্রগাঢ় দৃষ্টিতে অরিত্রিকার পানে চাইল। অরিত্রিকা কেমন উদাস মনে হচ্ছে। সারহান কিছুটা বিচলিত ভাব অনুভব করলো নিজের মাঝে। চিন্তিত হলো সে। সারহান বিচলিত ভাব বুঝতে না দিয়ে বলল, কি হয়েছে? অরিত্রিকা সারহানের দিকে তাকালো, বলল, জানি না, কিছু ভালো লাগছে না, অস্থির লাগছে খুব। সারহান অরিত্রিকার কথা শুনে নিজ হাতের উল্টো পাশ দিয়ে অরিত্রিকার কপাল ছোঁয়ালো। তাপমাত্রা স্বাভাবিক। সারহান হঠাৎ কপালে হাত ঠেকানোতে অরিত্রিকা চমকে উঠল। তার শরীর শিরশির করে উঠল। সে এক ধাপ পিছিয়ে গেল। সারহান নিজের হাত গুটিয়ে নিয়ে বলল, জ্বর আসেনি তো? তাহলে কি মন খারাপ? অরিত্রিকা উত্তর দিল না। সারহান শাসনের স্বরে বলল, আজ মন খারাপ থাকলেও বৃষ্টিতে ভেজা যাবে না। আরেকবার কি হয়েছিল মনে আছে? অরিত্রিকা উদাসীন ভঙ্গিতে উত্তর দিল,
সারহান কিছুটা মজার ছলে বলল। তোর জ্বরের কারণে কিন্তু তোর মনের আশা পূরণ হয়েছে। অরিত্রিকা অবুঝ কণ্ঠে বলল। কিভাবে? সারহান অদূর আকাশে তাকিয়ে অতি শান্ত কণ্ঠে জবাব দিল। কারো ভালোবাসার মানুষকে হারানোর হাজারি শুনেছিলাম, ভালোবাসার গোপন অনুভূতির নাগাল পেয়েছিলাম। আমার মরুভূমির ন্যায় শুকনো হৃদয়ে প্রথমবারের মতো বৃষ্টি নেমেছিল। বিচলিত হয়েছিল মন, তবে তার আচারি কষ্টে জর্জরিত কথাগুলো ভালোবাসার মানুষটি শুনেছিল। সময়টা বর্ষাকাল, মেঘাচ্ছন্ন আকাশ, ধীরে ধীরে বৃষ্টির ফোঁটা ছুঁয়ে যাচ্ছে ধরণী। পরন্ত বিকেল, কিন্তু বোঝার উপায় নেই। সাদা ধূসর মেঘে আকাশ আচ্ছন্ন হয়ে আসছে। ঝমঝমিয়ে বৃষ্টি নামার আগেই মানুষজন নিজেদের বাড়ির পথে পা বাড়াচ্ছে। বৃষ্টিস্নাত শহরে পরিবেশ মনোমুগ্ধকর, শীতল আরামদায়ক আবহাওয়া। বৃষ্টিপ্রেমীদের জন্য বৃষ্টি বিলাসের দারুণ সময়। রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেস্টুরেন্টে বসে আছে সারহান। তার সাথে সাদাত, অরিত্রিকা, ইশরা আর সারহানের বন্ধুমহল উপস্থিত। সকলে মন খারাপ করে বসে আছে, কারণ বৃষ্টি। সকালে হালকা বৃষ্টি হলেও দুপুরে কাঠফাটা রোদের দেখা মিলেছিল। বিকেলেও তাদের বেরোনোর সময় বৃষ্টি ছিল না, আবহাওয়া স্বাভাবিক ছিল। তাই সকলে মিলে ঘুরতে এসেছে। ভার্সিটিতে অল্প কিছু জায়গায় ঘোরা শেষ করতেই হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করেছিল। উপায়ন্তর না পেয়ে সকলে রেস্টুরেন্টে এসে বসেছে। রাতের ডিনার শেষ করে তারপর সকলে বাড়ি ফিরবে। আজ আর ভার্সিটিতে আঙিনায় বসে আড্ডা দেওয়া হলো না, স্মৃতিচারণ করা হয়ে উঠল না তাদের। অরিত্রিকা, ইশরা, মুন আর রায় রেস্টুরেন্টের পূর্ব দিকের একটা টেবিলে বসেছে। সেখান হতে থাই গ্লাস ভেদ করে স্পষ্ট ভার্সিটির মেন গেট দেখা যাচ্ছে। তার পাশের টেবিলে বসেছে সারহান, সাদাত, প্রিহাল আর ইফাত। এখনও খাবার কিছু অর্ডার করা হয়নি। সারহান ওয়েটারের জন্য অপেক্ষা করছে। কিছুটা সময় যেতেই ওয়েটার অরিত্রিকার টেবিলে কে কি খাবে তা অর্ডার নিতে শুরু করলো। অরিত্রিকা ইশরার সাথে কথা বলছে। অনেকদিন পর দুজন একসাথে হয়েছে, পেটে অগণিত কথা জমা হয়েছে, তা দুজনে আদান প্রদানে ব্যস্ত। মুন ওয়েটারকে বলল, আমাদের 4 জনের জন্য কোল্ড কফি আর চাউমিন। ওয়েটার তা লিখে নিয়ে সারহানের টেবিলে গেল অর্ডার নেওয়ার জন্য। সারহান নিজেদের পছন্দসই খাবার অর্ডার করে ওয়েটারকে গাম্ভীর্য ভাব নিয়ে বলল, ওই টেবিলে 3টা কোল্ড কফি আর একটা হট কফি দিবে। ওয়েটার ভরকে গিয়ে বলল, কেন স্যার, ওনারা তো 4টা কোল্ড কফি অর্ডার করেছেন। ওয়েটারের কথা শুনে অরিত্রিকা সহ সকলেই সারহানের দিকে তাকালো। উচ্চস্বরে কথা বলায় সকলেই কৌতূহলী হলো সারহানের এমন ব্যবহারে। মন কৌতূহলবশত প্রশ্ন করলো, কোনো সমস্যা? হট কফি অর্ডার কেন করছিস? কে খাবে? সারহান উত্তর দিল, অরিত্রিকার জন্য অর্ডার দিয়েছি, ঠান্ডা জাতীয় কিছু খেলেই অসুস্থ হয়ে পড়বে। মন বলল, অরিত্রিকা তো কিছু বলেনি, তখন আমিও জানতাম না। দেখছিলি না, কথা বলাই ব্যস্ত ছিল। সারহান আর কিছু বলল না। মনোযোগী হলো প্রিহাল আর ইফাতের সাথে কথা বলাই। সাদাতের তো পেটে গুড়মুড় করছে। রাতে যে কথাগুলো শুনেছে এখনও তার মাথায় সেগুলোই গোল গোল করে ঘুরছে। সারা রাত এগুলোই ভেবেছে সে। কতদিন কথাগুলো চেপে রাখবে সে ভেবেই লম্বা শ্বাস নিল সে। অরিত্রিকা সারহানের দিকে অবাক পানে তাকিয়ে আছে। তার ঠান্ডা জাতীয় কিছু খেলে সমস্যা হয়, আগে তো কখনো সে বলেনি, তবে জানলো কি করে? জানলেও আগে তো অনেকবার সারহানের সামনে আইসক্রিম খেয়েছে, তখন তো একবারও নিষেধ করেনি খেতে, তবে আজ হঠাৎ নিষেধ করছেন কেন? অল্পতেই অরিত্রিকা চিন্তিত হলো। তবে এতটুকু কেয়ার করেছে ভাবতেই মন ভালো লাগাই সিক্ত হয়ে উঠল। ভালোবাসার মানুষটির অল্প খেয়াল রাখা তাকে আবেশিত করে তুলেছে তাকে। ইস, কল্পপুরুষটি কবে যে তার হবে? অল্প অল্প যত্ন, ভালোবাসায় কবে যে শিখতে হবে সে? সকাল হতেই নানা ভাবনায় বিভোর সে। আজ ছাদে সারহানের হেয়ালিপূর্ণ কথায় অরিত্রিকা এতটুকু বুঝেছে, সে হয়তো জ্বরের করে সারহানকে কিছু একটা বলেছিল। সে কি তার মনে জমে থাকা অনুভূতি সারহান ভাইয়ের কাছে নিজের অজান্তেই বলে গিয়েছিল? সকাল থেকে মনে করার চেষ্টা করছে সেদিন রাতে কি হয়েছিল। কিছুতেই মনে করতে পারছে না। সে তার অব্যক্ত ভালোবাসার কথা বলে দিলেও সারহান ভাই এতটা স্বাভাবিক কেন ছিল? এই সম্পর্কে কিছু বলেনি তাকে। ইশরা অরিত্রিকাকে গভীর ভাবনায় মত্ত দেখে বলল, এই অরিত্রিকা, কি হয়েছে বল তো? সেই দুপুর থেকে দেখছি এমন চুপচাপ আছিস। অরিত্রিকা ইশরার দিকে তাকালো, ভাবুক স্বরে বলল, আমি একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত। ইশরা আগ্রহী হয়ে বলল,
কি? আমার মনে হয় সারহান ভাই আগে থেকেই জানতো আমি তাকে ভালোবাসি। ঈশা চমকে উঠে বলল, এসব কি বলছিস? কিভাবে জানলো? অয়ত্রিকা সেই সময়ে ডুবে গিয়ে আওড়ালো, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।